প্রথম কথা হচ্ছে ইলেকশন তো বিলম্ব করার কোনো প্রশ্ন আসে না। আপনি ইলেকশন কালকেই দেন না, কোনো সমস্যা নেই তো। কথা হচ্ছে যে সংবিধান নিয়ে কথা আসছে। সংবিধানের অনেকগুলো ব্যাখ্যা আমরা বিভিন্ন আইনজ্ঞদের কাছ থেকে শুনি, জানি, দেখি। ৫ আগস্ট যখন হয়েছে তখন কি সংবিধান ছিল আমার দেশে? সংবিধানের কোন কোন পার্ট মানা হয়েছিল? এবং একটা রাষ্ট্র, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে বাংলাদেশের কনস্টিটিউশনে বলা ছিল না? নেই কোথাও। তাহলে ক্যান্টনমেন্টে পালিয়ে থাকাকালীন সময়ে উনি কিভাবে এই মতামতে সাইন করলেন? শাসককে আপনারা উৎখাত করেছেন, সেখানে কনস্টিটিউশন ছিল না। তো কনস্টিটিউশন যেহেতু ছিল না, আপনারা উৎখাত করলেন। তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার অধীনে শপথ নিলেন করেছেন? এই শপথ নিয়েছে রাষ্ট্রপতির অধীনে। রাষ্ট্রপতি আগে সংবিধানের অধীনে কনস্টিটিউশনাল পোস্ট কিনা, এবং তখনও পর্যন্ত কনস্টিটিউশনকে আপহোল্ড করে সংবিধানকে মেনেই তো তিনি সরকার প্রধান হয়েছেন। তখন আপনার দরকার কনস্টিটিউশন মানবেন, আর যখন দরকার নাই তখন আপনি ছুঁড়ে ফেলে দিবেন। আমার একটা প্রশ্ন উত্তর দিন তানভীর ভাই। প্রশ্নটা হচ্ছে আফটার 5th আগস্ট বা 34 জুলাই পরে বাংলাদেশে কি সেকেন্ড রিপাবলিক স্টার্ট হয়েছে কি হয়নি? আমার উত্তর হচ্ছে অবশ্যই স্টার্ট হয়েছে। এখন ধরুন আমি কথার কথা বলছি, ধরুন এই ব্যবস্থার উপরেও জনগণ খুব ক্ষেপে গেল, আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষেপে গিয়ে জনগণ আবার রাস্তায় নেমে গেল। তো একটি দেশের জন্মগ্রহণের পর কি দফায় দফায় 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর পর কি রিপাবলিক আসতেই থাকবে? আপনি কনস্টিটিউশন চেঞ্জ করবেন, সেটা অবশ্যই পার্লামেন্টে হইতে হবে। এখন পার্লামেন্টের এই কনস্টিটিউশন চেঞ্জ করে কারা? জনপ্রতিনিধি এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনি তো নির্বাচিত প্রতিনিধি নন, যাদেরকে নিয়ে আপনি ঐক্যমত কমিশনে বসছেন তারা কেউই নির্বাচিত প্রতিনিধি নন। 24-এর এটাকে কোনো শুধু সরকার উৎখাত না, এটা কোনো শুধুমাত্র সরকার পতনের কোনো আন্দোলন কিংবা সরকার পরিবর্তনের কোনো মাধ্যম না। আপনি কি কোনো ম্যানিফেস্টো দিচ্ছেন? আপনি কি গণভবনে যাওয়ার সময় জনগণের কাছে ম্যানিফেস্টো দিচ্ছেন, এই আমরা যাচ্ছি গণভবনে গিয়ে সরকার পতন করব, কালকে এইটা হবে আমাদের? আপনি তো এটা তো আপনি দেন নাই জনগণের কাছে, আপনি তো তাহলে প্রতারণা করছেন। এক দফা মানে হচ্ছে যে সরকার পতন, এই সরকার চাই না, শেখ হাসিনার পরিবর্তন, আওয়ামী লীগের পরিবর্তন। আপনি রিপাবলিক চেঞ্জ করার জন্য জনগণকে রাস্তায় নামান নাই। এই ম্যানিফেস্টোটা কোথায় ছিল আমাকে বলেন। যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন, একটা সেকেন্ড রিপাবলিকের জন্য আপনারা আন্দোলন করছেন, কোথায় ছিল আমাকে দেখান। 5ই আগস্টে গণভবনে যাওয়ার আগে এই যে জনগণ আপনাদের পেছনে পেছনে গেল, সেখানে আপনারা উৎখাত করলেন সরকার, কোথায় আপনারা লিখেছিলেন আমরা একটা সেকেন্ড রিপাবলিকের জন্য যাচ্ছি, লেটস মার্চ টুগেদার। অ্যাডভোকেট শাকিল আহমেদ, আপনি এনসিপি কে প্রতিনিধিত্ব করছেন। এনসিপি এবং জামায়াত ইসলামী দুজনেরই মতামত প্রায় কাছাকাছি। তো আমি ধরে নিচ্ছি আপনাদের যে দাবিগুলো আপনারা সামনে আলোচনায় নিয়ে আসছেন, যে সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ বাস্তবায়নের একটা দাবি নিয়ে যেতে পারে, গণভোট হইতে পারে, রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা বলে এই সনদ বাস্তবায়ন করতে পারে, এবং এটা ত্রয়োদশ সংসদেও এটা বাস্তবায়ন হইতে পারে। এবং ব্যারিস্টার রাসনার বিশ্লেষণ থেকে আপনি কি বিশ্লেষণ করবেন, আমাদের কিছু যদি জানান, এটা কেমনে সম্ভব? এটা কি নির্বাচন বিলম্বিত করার একটা মানে কৌশল কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে ইলেকশন তো বিলম্ব করার কোনো প্রশ্ন আসে না। আপনি ইলেকশন কালকেই দেন না, কোনো সমস্যা নেই তো। কথা হচ্ছে যে সংবিধান নিয়ে কথা আসছে। সংবিধানের অনেকগুলো ব্যাখ্যা আমরা বিভিন্ন আইনজ্ঞদের কাছ থেকে শুনি, জানি, দেখি। 5 আগস্ট যখন হয়েছে তখন কি সংবিধান ছিল আমার দেশে? সংবিধানের কোন কোন পার্ট মানা হয়েছিল? যে গণভবনে গিয়ে সেখানকার সবকিছু দখল করে নিয়েছে জনগণ। সেখানে শেখ হাসিনা একটা বাংলাদেশের প্রভাবশালী সবচেয়ে প্রধানমন্ত্রী ছিল, সে পালিয়ে গেল বাংলাদেশে, এবং একটা রাষ্ট্র, এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে বাংলাদেশের কনস্টিটিউশনে বলা ছিল না? নেই কোথাও। এখন আর্টিকেল 106 এর কথা বলা হচ্ছে, ইট ইজ গুড। তো 106 এর মাধ্যমে যেই আমরা একটা মতামত নেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, এই সুপ্রিম কোর্টের পাওয়ার আছে, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন, ঠিক আছে। কিন্তু যেই সুপ্রিম কোর্ট থেকে আপনি নিলেন এই মতামতটা, ইন দ্যাট টাইম সেই ব্যক্তিগুলো বা সেই বিচারপতিগুলো আসলে একসাথে বসে মতামত নিয়েছিল কিনা, এটা কিন্তু কোয়েশ্চেন অফ ফ্যাক্ট আছে। আমার সাথে হয়তো আমার সিনিয়ররা একমত হবেন কিনা আমি জানি না। ভবিষ্যতে আজ থেকে 50 বছর পরে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ ইন দ্যাট টাইম আমি যতটুকু জানি বা যারা জেনেছি আমরা, সকল বিচারপতি পালিয়েছিল। তারা কেউ তাদের বাসায় ছিল না, কেউ ছিল, আমরা পরবর্তীতে একটা লিস্ট দেখেছিলাম, সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত লিস্ট, সেখানে দেখেছিলাম বেশ কয়েকজন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা কিন্তু পালিয়েছিলেন আমাদের সেনাবাহিনী নিবাসে, ক্যান্টনমেন্টে। তাহলে ক্যান্টনমেন্টে পালিয়ে থাকাকালীন সময়ে
উনি কিভাবে এই মতামতে সাইন করলেন কিংবা মতামত কখন দিলেন, এটি নিয়ে একটা প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটা অনেকবার এসেছে ইতিপূর্বে, আমরা দেখলাম যে 106 এর মাধ্যমে কনস্টিটিউশনে যেটা নেই সেটি আনতে পারে কিনা সুপ্রিম কোর্ট, ইটস এ কোশ্চেন অফ ল। তাহলে যেটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেম বা প্রসিডিওর নেই আমাদের সংবিধানে, সেটি 106 এর মাধ্যমে আনা যায় কিনা। থার্ড কথা হচ্ছে, আমরা বলছিলাম যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তো বেসিক স্ট্রাকচার যদি বলি, দেখেন বেসিক স্ট্রাকচারের কারণে বা এইটাকে ভিত্তি করে কিন্তু আমাদের পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী কিন্তু বাতিল করা হয়েছিল। তাহলে এখন যদি আমি পরবর্তীতে নতুন সরকার যখন আসবে, উনি একটা সংশোধনী করার মাধ্যমে নতুন করে জুলাই চার্টারটা সংবিধানে অংশ হিসেবে করলো, তফসিল করবে নাকি বেসিক স্ট্রাকচার যুক্ত করবে, কোশ্চেন অফ ফ্যাক্ট। যদি তফসিল হিসেবে যুক্ত করা হয় তাহলে পরবর্তী দিনে আমি সংসদে যাব, বাতিল করে দিব। জুলাই চার্টারটা অ্যাকচুয়ালি সংবিধানের অংশ হিসেবে তাহলে সব সময় থাকবে, সেটা নিশ্চয়তা কোথায়। তৃতীয় হচ্ছে, যদি আপনি বলেন যে না আমি সরকারে যাওয়ার পরে, কিংবা আমি বললাম যে আমি সরকারে যাওয়ার পরে আমি সংবিধানের বেসিক স্ট্রাকচারে এটাকে যুক্ত করব, তাহলে বেসিক স্ট্রাকচারে যুক্ত করি, তাহলে পরবর্তী কোনো এক সময় চ্যালেঞ্জ হয় যে এটি তো বেসিক স্ট্রাকচার ছিল না সংবিধানের অধীনে যখন 72 সংবিধান করা হয়েছিল, তাহলে এটি পরবর্তীতে সংযুক্ত করার মাধ্যমে করা যায় কিনা বা করার ওয়ে আছে কিনা, এটিও কিন্তু আবার নতুন করে ব্যাখ্যার প্রয়োজন আছে। এখানে কাজল স্যার আছেন, রাশনা ম্যাম আপু আছেন, ওনারা আমার অনেক বেশি আইন বিষয় জানবেন। আপনি বলছেন যে আন্দোলন হয়েছে, সাবেক স্বৈর শাসককে আপনারা উৎখাত করেছেন, সেখানে কনস্টিটিউশন ছিল না। তো কনস্টিটিউশন যেহেতু ছিল না, আপনারা উৎখাত করলেন, তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার অধীনে শপথ নিলেন? ওকে, আচ্ছা দেখুন, যে শপথটা নিয়েছে এই শপথ কি আমাদের সংবিধানে লেখা আছে? অন্তর্বর্তীকালীন আমি আপনাকে জিজ্ঞেস করেছি সংবিধানে কি লেখা আছে, আমি বলছি কার অধীনে উনি শপথ গ্রহণ করেছেন। এই শপথ নিয়েছে রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতি আগে সংবিধানের অধীনে কনস্টিটিউশনাল পোস্ট কিনা, এবং তখনও পর্যন্ত কনস্টিটিউশনকে আপহোল করে সংবিধানকে মেনেই তো তিনি সরকার প্রধান হয়েছেন। যেহেতু যখন আপনার দরকার কনস্টিটিউশন মানবেন, যেহেতু দরকার নাই তখন আপনি ছুঁড়ে ফেলে দিবেন। যেহেতু রাষ্ট্রপতি সাকসেসর আসে নাই, সেহেতু উনি আগে সংবিধানের অধীনে ছিলেন, সো উনি এখনো বহাল আছেন। ওনার সাকসেসর আসলে উনি এখানে থাকবেন না। আর যেহেতু হাসিনা সাকসেসর চলে এসেছে, তো সেহেতু এখনো বাংলাদেশ চলছে সংবিধানের উপর ভিত্তি করেই তো। আমার একটা প্রশ্ন উত্তর দিন তানভীর ভাই। প্রশ্নটা হচ্ছে, আফটার 5th আগস্ট বা 34 জুলাই পরে বাংলাদেশে কি সেকেন্ড রিপাবলিক স্টার্ট হয়েছে কি হয়নি? আমার উত্তর হচ্ছে অবশ্যই স্টার্ট হয়েছে। যদি সেকেন্ড রিপাবলিক স্টার্ট হয়েই থাকে, তাহলে সেখানে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা আছে কি নাই, এটা আমার প্রশ্ন আমাদের দুই আইনজ্ঞ, আমার সম্মানিত। মানে সেকেন্ড রিপাবলিক হচ্ছে একটি সরকারের পতন হয়েছে, যেমনটা হয়েছে 90 এর গণ অভ্যুত্থানেও একটি সরকারের পতন হয়েছে, এবং 2024 সালেও। আমার প্রশ্নটি আপনি নিন, আমার প্রশ্নটি আপনি গ্রহণ করুন, আপনাকে আমি সময় দেব। আমার প্রশ্নটি নিন। জি, 90 এর গণ অভ্যুত্থানে একটি সরকারের পতন হয়েছে, তখন এসে এভাবে সংবিধানকে বাতিল করে দেওয়া হয়নি, অথবা নতুন করে সনদ, আপনারা যেটি চাইছেন জুলাই সনদ বা 90 এর সনদও সেভাবে বাস্তবায়ন হয়নি। এখন ধরুন, আমি কথার কথা বলছি, ধরুন এই ব্যবস্থার উপরেও জনগণ খুব ক্ষেপে গেল, আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষেপে গিয়ে জনগণ আবার রাস্তায় নেমে গেল। তো একটি দেশের জন্মগ্রহণের পর কি দফায় দফায় 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর পর কি রিপাবলিক আসতেই থাকবে? এই রিপাবলিক তো এইভাবে পৃথিবীর কোনো দেশে এইভাবে নতুন করে রিপাবলিক আসে না। আপনি কনস্টিটিউশন চেঞ্জ করবেন, সেটা অবশ্যই পার্লামেন্টে হইতে হবে। এখন পার্লামেন্টের এই কনস্টিটিউশন চেঞ্জ করে কারা? জনপ্রতিনিধি এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনি তো নির্বাচিত প্রতিনিধি নন, যাদেরকে নিয়ে আপনি ঐক্যমত কমিশনে বসতেছেন তারা কেউই নির্বাচিত প্রতিনিধি নন। ওকে, জি, আপনার প্রথম উত্তর হচ্ছে 24-এর এটাকে কোনো শুধু সরকার উৎখাত না, এটা কোনো শুধুমাত্র সরকার পতনের কোনো আন্দোলন কিংবা সরকার পরিবর্তনের কোনো মাধ্যম না। 24-এর গণঅভ্যুত্থান এটা একটি গণঅভ্যুত্থান, এবং এটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে এই দেশের মানুষের যেই ভাবনার সৃষ্টি হয়েছে কিংবা শুরু হয়েছে। সুতরাং আপনি যদি নিজের থেকে বানায় বললেন, আপনি কি কোনো ম্যানিফেস্টো দিবেন? আপনি কি গণভবনে যাওয়ার সময় জনগণের কাছে ম্যানিফেস্টো দিবেন, এই আমরা যাচ্ছি গণভবনে গিয়ে সরকার পতন করব, কালকে এইটা হবে আমাদের? আপনি তো এটা তো আপনি দেন নাই জনগণের কাছে, আপনি তো তাহলে প্রতারণা করছেন। আপনি যদি এই ম্যানিফেস্টো দেন নাই,
আপনি যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে 3 আগস্ট যখন শহীদ মিনারে এক দফা ঘোষণা করা হয় সেখানে কিন্তু অনেকগুলো দফার কথা বলা হয়েছিল। মানে হচ্ছে যে সরকার পতন, এই সরকার চাই না, শেখ হাসিনার পরিবর্তন, আওয়ামী লীগের পরিবর্তন। আপনি রিপাবলিক চেঞ্জ করার জন্য জনগণকে রাস্তায় নামান নাই। আপনি কোথায় ছিল এই ম্যানিফেস্টোটা, কোথায় ছিল আমাকে বলেন। যে আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করবেন, একটা সেকেন্ড রিপাবলিকের জন্য আপনারা আন্দোলন করছেন, কোথায় ছিল আমাকে দেখান। জি, আপনি যে গুগল করে দেখেন যে 9 দফা ছিল যখন, সেখানে কি কি লেখা ছিল আমাকে বলেন। আপনি আমাকে লিংক দেন, আপনাকে 5 মিনিট সময় দিলাম। আপনি 5ই আগস্টে গণভবনে যাওয়ার আগে এই যে জনগণ আপনাদের পেছনে পেছনে গেল, সেখানে আপনারা উৎখাত করলেন সরকার, কোথায় আপনারা লিখেছিলেন আমরা একটা সেকেন্ড রিপাবলিকের জন্য যাচ্ছি, লেটস মার্চ টুগেদার। জি, সেকেন্ড রিপাবলিক আপনি বাইর করেন, আমি যাচ্ছি ব্যারিস্টার দিলাম, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখাবো এটা। না, আমি আপনাকে মুখে বলবো, হোয়াটসঅ্যাপ পাঠাবো কেন? না, আমাকে ডকুমেন্ট দেখাইতে হবে। মুখের কথার কোনো দাম নাই, আপনার ডকুমেন্টস দেখান আমাকে। অবশ্যই দাম আছে, আমি আপনাকে সময় দিলাম।